তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব ১ এক্সপ্লেন। ড্রামার প্রথমেই দেখানো হয় লিড ক্যারেক্টার ক্যারেনকে। ক্যারেন তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। ক্যারেন তার মাকে না বলে অস্ট্রেলিয়া থেকে চায়না চলে আসে, অথচ ভিডিও কলে সে তার ল্যাপটপের মাধ্যমে ব্যাক ক্যামেরায় অস্ট্রেলিয়ার সিন দেখাচ্ছিল। ক্যারেনকে জিংজিয়ান মানে ক্যারেনের খালাতো ভাই এয়ারপোর্ট থেকে রিসিভ করার কথা ছিল। এয়ারপোর্টে এসে ক্যারেন জিংজিয়ানকে কল করলে সে বলে তার মিটিং আছে, সে আসতে পারবে না। জিংজিয়ান ক্যারেনকে বলে সে তার বসকে পাঠিয়েছে ক্যারেনকে নিয়ে আসার জন্য। ক্যারেন জিংজিয়ানকে বলে আমি তোর বসকে কিভাবে খুঁজবো। তখন জিংজিয়ান বলে তুই খুব জিনিয়াস, তুই নিজেই খুঁজে বের করতে পারবি। ক্যারেন খুঁজতে থাকে জিংজিয়ানের বসকে। হঠাৎই ক্যারেনের সামনে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্যারেন সেই ব্যক্তিটিকে ধরে, সাথে একটি ছেলেও আসে। ক্যারেন ছেলেটির দিকে তাকিয়ে থাকে, যেন এক দেখাতেই সে প্রেমে পড়ে গেছে। তখন ছেলেটি ক্যারেনকে বলে ইমার্জেন্সিতে কল করার জন্য, ব্যক্তিটিকে হসপিটালে নিতে হবে সে কারণে। কিন্তু ক্যারেন সবকিছু বুঝিয়ে বলতে পারছিল না, সেই কারণে সেই ছেলেটি ফোন নিয়ে নেয় আর ইমার্জেন্সিকে ভালোভাবে বুঝিয়ে বলে। আমরা বুঝতে পারি ছেলেটি একজন ডক্টর। ছেলেটি পকেট থেকে কলম বের করে টিস্যুতে করে কি যেন লিখে সে অজ্ঞান ব্যক্তির পকেটে ঢুকিয়ে দেয়। পরে ছেলেটি চলে গেলে ক্যারেন তাকে খুঁজতে থাকে কলমটি দেওয়ার জন্য, কিন্তু ছেলেটিকে খুঁজে পায় না। আমরা দেখি ছেলেটি একজন ডক্টর, তার কাছে একটা কল এসেছে হসপিটাল থেকে, মানে এইমাত্র যে ব্যক্তিটি অজ্ঞান হয়েছে সেই ব্যক্তিটি তাদের হসপিটালে গিয়েছে। তো দ্রুত ছেলেটি সেখানে চলে যায়। এদিকে ক্যারেন জিংজিয়ানের বসকে খুঁজে না পেয়ে সে একাই চলে যায়। ক্যারেন দেশে আসে ইন্টার্ন করার জন্য, সে আইনজীবী হতে চায়। সেখানে ৫ জন আসে ইন্টার্ন করার জন্য, আর ওই ৫ জনকে কার্ড দেওয়া হয়। সেই কোম্পানিটির নাম ড্যারেন লোপার। ড্যারেন লোপার এর HR লুচি সে সবাইকে ট্রেন করছিল। তাদের ইন্টার্নের সময় মাত্র ৩ মাস। সে সবাইকে অভিনন্দন জানায়। তাদের ৫ জনকে ভাগ করে ৩টি ভিন্ন সংস্থার কাজে। সবাইকে একটা করে খাম দেওয়া হয়। তো ক্যারেন UNG হাসপাতাল পায়, মানে ক্যারেনকে UNG হসপিটালে ৩ মাস ইন্টার্ন করতে হবে। তো লুচি বলে আপনাদের ৫ জন থেকে ৪ জনকে বাদ দেওয়া হবে। ৫ জনের মধ্যে শুধুমাত্র ক্যারেনই UNG হসপিটাল পেয়েছে, বাকি ৪ জন অন্যান্য সংস্থার কাজ পেয়েছে। ওই ৪ জন বলতেছে ওই মেয়েটার কপাল খারাপ, সে UNG হসপিটাল পেয়েছে। UNG হসপিটালে অনেক খাটায়, অনেক কষ্ট, ভালো হয়েছে আমরা পাইনি। তো এবার ক্যারেন অ্যাপার্টমেন্টে আসে আর জিংজিয়ানকে কল করে বলে অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর বলে আমি কিন্তু তোর সহকর্মী হতে চলেছি। জিংজিয়ান বলে মানে কি বলছিস? ক্যারেন বলে মানে তোদের জেনারেল রিসেপশন অফিসে চেকিং করেছি। জিংজিয়াং বলে তুই তো আমার লাইফটা হেল্প করে ছাড়বি। এটা বলে কল কেটে দেয়। জুন আসে ক্যারেনের সাথে দেখা করতে। জুন হলো ক্যারেনের বেস্ট ফ্রেন্ড। অনেকদিন পর দেখা, এটা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। জুন ক্যারেনের জন্য বাসার সবকিছু নিয়ে আসে, প্রয়োজনীয় সব জিনিসপত্র আর কি। তারপর দুজন মিলে ঘুরতে যায়। এয়ারপোর্টে যে ছেলের সাথে দেখা হয়েছিল ক্যারেনের সাথে, সে ছেলেটিকে দেখানো হয় সে রান্না করছে। আর রান্না শেষ করে তার পালিত কুকুরের সাথে খাবার খেতে বসে, কিন্তু কুকুরটি খেতে চায় না। তখন ছেলেটি বলে ঠিক আছে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। জুন ক্যারেনকে একটা ক্রিস্টাল পাথরের ব্রেসলেট গিফট দেয়, যেটা কিনা ভালোবাসা এনে দেয়। জুন বলে তোর পছন্দের কেউ নেই, যাকে প্রথম দেখায় তোর পছন্দ হয়েছে। তখন ক্যারেন এয়ারপোর্টে দেখা সে ছেলেটার কথা ভাবে আর জুনকে বলে এয়ারপোর্টে দেখেছি তাকে। দেখা যায় তাদের দুজনের পিছনে সেই ছেলেটি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছে। ক্যারেন বলে মনে হয় না আর কখনো দেখা হবে, অথচ সে হেঁটে যায় কিন্তু তারা কেউ দেখে না। একটি দোকানে জুন ও ক্যারেন খাবার কিনতে যায়, আর দেখা যায় ছেলেটিও বাইরে কুকুরটাকে বেঁধে খাবার কিনতে সে একই দোকানে যায়, কিন্তু আবারও ছেলেটিকে ক্যারেন দেখতে পায় না। বাইরে যখন জুন আর ক্যারেন খাবার নিয়ে আসে তখন কুকুরটি তাদের দেখে ঘেউ ঘেউ করে আর তাদের খাবার নিচে পড়ে যায়। জুন কুকুরটিকে সরে যেতে বলে আর ক্যারেনকে ভয় না পাওয়ার জন্য বলে। তারপরেই পিছন থেকে ছেলেটি এসে বলে রকি তুমি চুপ করে বসো, আর কুকুরটিও সাথে সাথে চুপ করে বসে পড়ে। আমরা জানতে পারি কুকুরটির নাম রকি। তারপর ক্যারেন পিছনে ফিরে দেখে এয়ারপোর্টে সেই ছেলেটিকে দেখে সে তো অবাক হয়ে যায় এবং তাকিয়ে থাকে। কুকুরটি খাবার নষ্ট করার ফলে ছেলেটি তাদেরকে ক্ষতিপূরণ দিতে চায়, কিন্তু ক্যারেন নিতে চায় না, কিন্তু জুন নিতে চায়। জুন বলে ছেলেটি কত হ্যান্ডসাম, তোর সাথে অনেক ভালো মানাবে। জুনের বয়ফ্রেন্ড আছে, তাই ক্যারেনের জন্য সে ছেলেটিকে পছন্দ করে, আর ক্ষতিপূরণ নেওয়ার বাহানায় ছেলেটির নাম্বার পেতে চাইছিল। তাই জুন বলে ক্যারেন তোর মোবাইল দে। তারপর সে বলে উইচ্যাটে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু ছেলেটি বলে তার কাছে ক্যাশ আছে। সে সরি বলে আর ক্ষতিপূরণ 220 টাকা দিয়ে চলে যায়।
এদিকে ক্যারেন জুনকে কিছুই বলে না যে এই ছেলেটার সাথে এয়ারপোর্টে তার দেখা হয়েছিল। পরের দিন ক্যারেন ইউএনজি হসপিটালে আসে আর ইয়ান নামের একজন ক্যারেনকে হসপিটালের কোথায় কি আছে তা পরিচয় করিয়ে দেয়। ইয়ান ক্যারেনের কাজ বলে তাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, এখানকার সকল কর্মীদের আইনি শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, চুক্তিবদ্ধ বিভিন্ন হসপিটালকে সহযোগিতা করতে হবে। তৃতীয়ত, চিকিৎসা সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তার সমাধান করতে হবে, যেমন রোগী আর চিকিৎসকদের মধ্যে ভারসাম্য তৈরি করে দিতে হবে। এই যে দেখুন, এই রোগীর নাম মিস্টার লিন। ওনার ধারণা ওনাকে ডাক্তাররা ভুল চিকিৎসা দিয়ে টাকা কামাচ্ছেন, কারো কথা শুনছেন না আর কিছু খাচ্ছেনও না। এখন ওনাকে একটু বুঝাতে হবে। আরও বিস্তারিত জানতে ডাক্তারের সাথে যোগাযোগ করে সামারি তৈরি করুন। ক্যারেন বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোন ডাক্তারের কথা বলছেন? ইয়ান বলে, নিউরোসার্জন ডক্টর উইং শাওকিং। ক্যারেন ডক্টর শাওকিং এর সাথে দেখা করতে যায় আর বলে, হ্যালো স্যার, আমি লো ইন্টার্ন হিসাবে জয়েন করেছি। আমি আপনার পেশেন্ট মিস্টার লিনের সম্পর্কে একটু কথা বলতে চাই। শাওকিং পিছনে ফিরিয়ে দাঁড়িয়েছিল। এবার শাওকিং সামনের দিকে ফিরলে ক্যারেন তো শাওকিংকে দেখে অবাক হয়ে যায়। ক্যারেন বলে, আরে আপনি মনে পড়ছে না? শাওকিং বলে, আই এম সরি। কার কাছে এসেছেন? ক্যারেন বলে, ডক্টর উইং শাওকিং এর সাথে। ছেলেটি বলে, বাইরে গেছেন, এ বলে চলে যায়। ক্যারেন দেয়ালে শাওকিং এর ছবি দেখে আর দেখে সে অনেক জনপ্রিয়, আর সে তো বেবাচাকা খেয়ে যায়। তারপর দেয়ালের ছবিটা দেখিয়ে বলে, আপনি উইং শাওকিং। শাওকিং বলে, আমি তো না বলিনি, বলেছি সে বাইরে আছে। আপনি আমার থেকে লুকাচ্ছেন কেন? লুকাচ্ছি না তো, এড়িয়ে যাচ্ছি। তারপর ক্যারেন মিস্টার লিনের সম্পর্কে জানতে চায়। আপনারা তাকে ভুল চিকিৎসা দিয়েছেন আর জোর করে আটকে রেখেছেন। শাওকিং বলে, ওনার ব্রেনে টিউমার আছে আর ওনাকে ছেড়ে দিলে ঝুঁকি বাড়তে পারে। ক্যারেন বলে, মিস্টার লিন বলেছে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, ওনার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। শাওকিং রাজি হয় না। ক্যারেন আরও কিছু জানতে চায়, কিন্তু শাওকিং সময় দেয় না। শাওকিং বলে, আপনি অসুস্থ হলে আসবেন। তারপর ক্যারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিজিট দিয়ে ডাক্তার শাওকিং এর সাথে দেখা করে, কিন্তু তাতেও কোনো কিছু হয় না। ক্যারেন বিরক্ত হয়ে হসপিটালের ছাদে বসে থাকে। তারপর সেখানে একজন নার্স এসে শাওকিং এর গুণগান গাইতে থাকে। উনার জন্য সবাই পাগল, উনি খুব ভালো ডক্টর, হ্যান ত্যান। অথচ ক্যারেন ভাবে, আমার সাথে কেন বাজে আচরণ করলেন? নার্সটি দেখে ক্যারেনের প্রেসক্রিপশনে এমন একটি ওষুধের নাম লিখে দেওয়া যেটা অ্যাভেলেবেল না ফার্মেসিতে। নার্সটি বলে, উনি ক্ষিপ্ত হয়ে এটা লিখেছেন। আউটডোর রোগী দেখার দিন উনি অনেক বিজি থাকেন। ওনারা সারাদিন এক চুল পানি খাওয়ারও সময় পান না, যাতে বেশি করে রোগীর সেবা করা যায়। এর মধ্যে আপনি তার কাছে গিয়েছেন, সেজন্যই উনি রাগ করেছেন। উনি ওনার নিজের লোকেদেরও নিষেধ করেন না আসতে, কারণ তারা সময় নষ্ট করবেন। আর আপনার তো অসুখও নেই। ক্যারেন তার নিজের ভুল বুঝতে পারে। আর ক্যারেন বলে, তাহলে ওনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। তারপর রায়ান আসে, মানে শাওকিং এর মামা, শাওকিং এর সাথে দেখা করতে। তারা দুজনে বন্ধুর মতো, প্রায় সমবয়সী। শাওকিং বলে, নানা কি আবারও তোকে বকা দিয়েছে? রায়ান বলে, মনে হয় আমাকে বকা দেওয়ার জন্যই উনি এখনো বেঁচে আছে। শাওকিং বলে, তোকে তো অনেকবার করে বলা হয়েছে, তুই একটা বিজনেস কর আর বিয়ে করে নে, দেখবি উনি তাতেই খুশি হয়ে যাবেন। রায়ান বলে, আমি একটা বুক স্টল চালাই আর আমি কবিতা লিখেছিলাম, তুই তো জানিসই। শাওকিং বলে, 2টো বই বিক্রি হয়েছিল আর ওই 2টো বই আমিই কিনেছিলাম। রায়ান বলে, আজ আমি ওনাকে বলেছি, যদি 6 মাসে 3000 বই বিক্রি করতে না পারি তাহলে দোকান বন্ধ করে দিব। রায়ান বলে, এই নে তোর জন্য বিয়ার নিয়ে এসেছি, খা। তখন শাওকিং বলে, না আমি খাবো না, আমার ভালো লাগছে না। তখন রায়ান বলে, আরে এমন ভান করছিস যেন মেয়েটা এসেছে, সে তো গাছের নিচে গিয়ে বসে থাকবি আর পরে এসে আমার সাথে মদ খাবি। এত বছর ধরে তো এটাই করছিস। শাওকিং কিছু না বলে চলে যায়। তারপর দেখানো হয় শাওকিং একটা গাছের নিচে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর ছোটবেলার কথা মনে করছে। শাওকিং কান্না করতে করতে একটি মেয়েকে বলছে, তুমি সত্যি চলে যাচ্ছ? মেয়েটি বলে, তুমি কাঁদছো কেন? তারপর শাওকিং বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই না তুমি চলে যাও। তারপর মেয়েটি বলে, মা বলেছে আমরা কয়েকদিনের জন্য নানা বাড়ি যাচ্ছি, তারপর স্কুল শুরু হওয়ার আগেই চলে আসব, কথা দিচ্ছি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। তারপর ছেলেটি বলে, তুমি হচ্ছ মেয়ে, আমি তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাবো। তারপর মেয়েটির মা আসে আর মেয়েটি চলে যায়। ছেলেটি বলে, আবার দেখা হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর মেয়েটি বলে, ফিরে এসে তোমার জন্য এইখানেই অপেক্ষা করব। সিন আসে বর্তমানে। শাওকিং বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তারপর বৃষ্টি আসে। শাওকিং মাথায় ছাতা দেয়। ক্যারেন আসে সেখানে। শাওকিং ক্যারেনের মাথায় ছাতা দেয় আর বলে, আপনি ভিজে যাচ্ছেন। তখন ক্যারেন বলে, ডক্টর শাওকিং,
আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। শাওকিং বলে, আপনি আবার শুরু করলেন। এটা বলে শাওকিং চলে যেতে ধরে। তখন ক্যারেন বলতে শুরু করে, আমি ড্যারেন লোফান থেকে এখানে ইন্টার্ন করতে এসেছি। আমার নাম ক্যারেন। ক্যারেন নামটা শুনে শাওকিং দাঁড়িয়ে যায় আর তার হাত থেকে ছাতা পড়ে যায়। শাওকিং ক্যারেনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি কি নাম বললে? ক্যারেন বলে, আমি ক্যারেন। এটা বলে সে একটা হাত বাড়িয়ে দেয়। কিন্তু শাওকিং ক্যারেনের কপালের চুল সরিয়ে একটা কাটা দাগ দেখে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় সেই মেয়েটি পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলছে। বর্তমানে শাওকিং কাটা দাগটি দেখেই ক্যারেনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। ক্যারেন মনে মনে বলে, আমি ভেবেছি উনি আমাকে ভুল করে জড়িয়ে ধরেছেন। আসলে না, উনি অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর গন্তব্যে পৌঁছেছেন। মনে হলো এই দেখা কোনো কাকতালীয় ব্যাপার না, কারণ হচ্ছে কেউ একজন অপেক্ষা করে বসে থাকতো আমার জন্য সব সময়। তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব 1 এখানেই শেষ। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।